কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে একটি সাধারণ গরিলা রাতারাতি একটি বিশাল আকার দানবে পরিণত হয়, যেখানে সমুদ্র থেকে উঠে আসে একটি বিশাল মগরমচ্ছ যার আকার দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে, যেখানে একটি সাধারণ বনের নেকড়ে মুহূর্তের মধ্যে এমন একটি জীবে পরিণত হয় যাকে থামানো প্রায় অসম্ভব। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো তাণ্ডব শুরু হয়েছিল মহাকাশ থেকে পড়া মাত্র 3টি ছোট্ট ক্যাপসুল থেকে। আজ আমরা এমন একটি গল্প বলবো যেখানে বিজ্ঞানের লোভ, প্রকৃতির রাগ আর একজন মানুষের বন্ধুত্ব একসাথে টক্কর খায়। চলুন শুরু করি। গল্পের শুরু হয় পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার উপরে মহাকাশের বুকে ভাসমান একটি স্পেস স্টেশনে। সেখানে চলছিল একটি অত্যন্ত গোপন এবং ভয়ঙ্কর গবেষণা যার নাম ছিল প্রজেক্ট ডিস্ট্রাক্টর। এই গবেষণার লক্ষ্য ছিল এমন একটি বিশেষ যৌগ তৈরি করা যা কোনো জীবের ডিএনএতে প্রবেশ করলে তাকে সম্পূর্ণ বদলে দেবে। অর্থাৎ যে কোনো প্রাণী এই যৌগের সংস্পর্শে এলে তার শরীর অস্বাভাবিক গতিতে বেড়ে উঠবে এবং সে পরিণত হবে একটি অনিয়ন্ত্রিত বিধ্বংসী দানবে। সেই স্পেস স্টেশনে তখন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছিল। ভেতরে থাকা বেশিরভাগ বিজ্ঞানী এবং কর্মীরা ততক্ষণে মৃত। তাদের দেহগুলো শূন্যে ভেসে বেড়াচ্ছিল। সেই শিউরে ওঠা পরিবেশের মাঝে মাত্র একজন নারী বিজ্ঞানী তখনও বেঁচে ছিলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। তিনি বারবার একটাই অনুরোধ করছিলেন, এসকেপ পডের দরজা খুলে দেওয়া হোক যাতে তিনি সেখান থেকে বের হতে পারেন। কিন্তু পৃথিবী থেকে যে উত্তর এলো তা ছিল নির্মম। বলা হলো, তুমি যদি বেঁচে ফিরতে চাও তাহলে আগে সেখান থেকে গবেষণার নমুনা নিয়ে আসতে হবে। নমুনা ছাড়া এসকেপ পড খোলা হবে না। মৃত্যুর ভয়ে বাধ্য হয়েই সেই বিজ্ঞানী ল্যাব এলাকার দিকে এগিয়ে গেলেন। তিনি সাবধানে নমুনাগুলো সংগ্রহ করছিলেন। ঠিক তখনই স্টেশন জুড়ে বিকট অ্যালার্ম বেজে উঠল। তাকিয়ে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে একটি ভয়াবহ ইঁদুর। কিন্তু এটা কোনো সাধারণ ইঁদুর নয়। এই ইঁদুরটির আকার স্বাভাবিকের চেয়ে প্রায় 100 গুণ বেড়ে গিয়েছিল। এটাই ছিল সেই গবেষণার ফলাফল। ভয়ে প্রায় জমে গেলেও বিজ্ঞানী ঠিক 3টি নমুনা একটি বিশেষ কন্টেনারে ভরে সেখান থেকে দৌড়াতে শুরু করলেন। সেই দানব ইঁদুরটা তার পিছু নিল। চারদিকে আগুন ছড়িয়ে পড়ছিল। কোনো রকমে দরজায় পৌঁছে বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। এরপর দেরি না করে এসকেপ পডে উঠে স্পেস স্টেশন থেকে বেরিয়ে গেলেন। মনে হলো যেন বেঁচে গেছেন, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই পডের মধ্যে বিপদ সংকেত বাজল। সামনের কাঁচে ফাটল ধরতে শুরু করল। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন, আর পরের মুহূর্তেই পুরো পড একটি ভয়ঙ্কর বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল। কিন্তু 3টি নমুনা কন্টেনার আগুনের গোলার মতো ছুটে চলল পৃথিবীর দিকে। একটি কন্টেনার গিয়ে পড়ল একটি গভীর বনে। সেখানে একটি নেকড়ে সেই কন্টেনার থেকে বেরোনো গ্যাস শুষে ফেলল। দ্বিতীয় কন্টেনারটি সমুদ্রের বুকে আছড়ে পড়ল। একটি বিশাল মগরমচ্ছ শিকার ভেবে সেটি গিলে ফেলল। আর তৃতীয় কন্টেনারটি গিয়ে পড়ল একটি চিড়িয়াখানার ভেতরে। সেখানে ছিল একটি দুর্লভ সাদা গরিলা যার নাম আমরা এই গল্পে রাখব লুনা। লুনা সেই কন্টেনারটির কাছে গেল আর সেখান থেকে বেরোনো রহস্যময় গ্যাস নিঃশ্বাসের সাথে টেনে নিল তার ভেতরে। আর এখান থেকেই শুরু হলো সেই ভয়ানক বিপর্যয়ের, যা আগামী কয়েকদিনে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এবার আমরা পরিচিত হব এই গল্পের মূল চরিত্রের সাথে। তার নাম আরিয়ান সিং। তিনি একজন প্রাইমেটোলজিস্ট, অর্থাৎ বানর জাতীয় প্রাণীদের আচরণ ও জীবন নিয়ে গবেষণা করেন। তিনি কিছু নতুন শিক্ষানবিশকে সেই চিড়িয়াখানায় নিয়ে এসেছেন যেখানে রাখা হয়েছে একটি বিশেষ গরিলা। এই গরিলাটি ছিল সম্পূর্ণ সাদা রঙের, একটি বিরল অ্যালবিনো প্রজাতির। তার নাম লুনা। এই লুনাই সেই গরিলা যে আগের রাতে সেই ভয়ঙ্কর ক্যাপসুল থেকে বেরোনো গ্যাস গ্রহণ করেছিল। লুনাকে শুধু দুর্লভ বলা হতো না, সে ছিল অবিশ্বাস্য রকম বুদ্ধিমান। সে ইশারার ভাষায়, অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজে মানুষের সাথে কথা বলতে পারত। আর আরিয়ানের সাথে তার সম্পর্ক ছিল অসাধারণ। আরিয়ান ছোটবেলা থেকে তাকে লালন পালন করেছেন। তাদের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর বন্ধুত্ব, যা মানুষ ও পশুর স্বাভাবিক সীমানা পেরিয়ে গিয়েছিল। আরিয়ান তার সাথে মজা করতেন, কথা বলতেন। লুনাও তার প্রতিটি কথা বুঝত। কিন্তু হঠাৎ একটি খবর এলো যা আরিয়ানকে চমকে দিল। লুনা অকারণে একটি ভাল্লুকের ওপর হামলা করে তাকে মেরে ফেলেছে। এটা শুনে আরিয়ান বিশ্বাসই করতে পারছিলেন না, কারণ লুনা কখনো বিনা কারণে আক্রমণ করে না। সেখানে গিয়ে লুনার সাথে কথা বললেন। লুনা ইশারায় জানালো সে ভয় পেয়েছিল, কারণ অন্য কিছু আগে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল।
কিন্তু তার চেয়েও বড় বিষয়, আরিয়ান লক্ষ্য করলেন লুনার শরীর। আগের দিনের চেয়ে লুনা যেন একটু বড় হয়ে গেছে। তার মেজাজও আগের মতো শান্ত নেই, সে অস্থির, খিটখিটে। এরই মধ্যে পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে আরিয়ানকে ডাকা হলো। জানানো হলো কাছের একটি বনে একটি রহস্যময় বস্তু পড়েছে। সেই বস্তুটি দেখা মাত্র আরিয়ান বুঝলেন এটা কোনো সাধারণ জিনিস নয়, এর পিছনে কোনো বড় গোপন পরীক্ষা নিরীক্ষা লুকিয়ে আছে। এবার গল্প আমাদের নিয়ে যাবে অন্য একটি জগতে। সেখানে আছেন দুই ভাই বোন, ঈশান ও সীমা রাওয়াল। তারা পরিচালনা করেন একটি বড় জৈব প্রযুক্তি সংস্থা যার নাম জেনেসিস কর্পোরেশন। এই কোম্পানি ডিএনএ প্রযুক্তি নিয়ে কাজ করে, মানে জীবের জিন বদলে নতুন সত্তা তৈরির চেষ্টা করে। মহাকাশে যে গোপন গবেষণা চলছিল সেটিও এই সংস্থারই প্রকল্প ছিল। ঈশান বেশ ঘাবড়িয়ে গেছেন, কারণ তাদের তৈরি সেই নমুনাগুলো স্পেস স্টেশন থেকে ছিটকে পড়ে গেছে। কিন্তু সীমা অনেক বেশি ঠান্ডা মাথার মানুষ। তিনি স্যাটেলাইটের ফুটেজ দেখিয়ে বললেন এই নমুনাগুলো এতটাই শক্তিশালী যে সহজে নষ্ট হওয়ার নয়। তিনি সেই নমুনাগুলো যেখানে পড়েছে বলে ধারণা, সেই জায়গাগুলো চিহ্নিত করলেন। এরপর তাদের প্রাইভেট নিরাপত্তা দলকে জঙ্গলে পাঠানো হলো নমুনাগুলো উদ্ধার করতে। কিন্তু সেই দল বনে গিয়ে যা দেখল তা তাদের মাথা ঘুরিয়ে দিল। মাটিতে বিশাল বিশাল পায়ের ছাপ। এত বড় পায়ের ছাপ তারা আগে কখনো দেখেনি। তারা কিছু বোঝার আগেই সেই অতিকায় নেকড়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। নিমেষের মধ্যে পুরো দলটি শেষ হয়ে গেল। একজন সিনিয়র সৈন্য কোনো রকমে বাঁচার চেষ্টা করল। উপর থেকে হেলিকপ্টার নামলো তাকে তুলে নিতে, কিন্তু সেই নেকড়ে এক বিশাল লাফে হেলিকপ্টারটিকে মাঝ আকাশ থেকে ধরে ফেল এবং ধ্বংস করে দিল। মাটিতে দাঁড়ানো সেই শেষ সৈন্যটিকেও মুহূর্তের মধ্যে সরিয়ে দিল। এই পুরো দৃশ্য ঈশান ও সীমা লাইভ দেখলেন এবং বুঝলেন পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে। ইতোমধ্যে গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্রবেশ করে। তার নাম ডক্টর নীলা চক্রবর্তী। তিনি একজন জিন তত্ত্ববিদ, মানে ডিএনএ নিয়ে গবেষণা করেন। সকালে উঠে খবর দেখে তিনি জানলেন গত রাতে একটি রহস্যময় বস্তু মাটিতে আছড়ে পড়েছে, আর চিড়িয়াখানায় একটি গরিলা হঠাৎ অদ্ভুতভাবে বদলে গেছে। এই খবর শুনেই তিনি তৎক্ষণাৎ সেখানে রওনা দিলেন। সেখানে পৌঁছে আরিয়ানের সাথে তার দেখা হলো। নীলা বললেন যে নমুনা ব্যবহার করা হয়েছিল তা তিনিই তৈরি করেছিলেন এবং এটি অত্যন্ত বিপজ্জনক। আরিয়ান প্রথমে বিশ্বাস করলেন না। নীলা বললেন তিনি আগে জেনেসিস কর্পোরেশনে কাজ করতেন। সেখানে পশুদের উপর এই ধরনের ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা চলত। আরিয়ান তাকে চলে যেতে বললেন, কিন্তু নীলা থামলেন না। তিনি বললেন তোমার লুনা এখন দ্রুত বদলে যাচ্ছে, তার আকার বাড়ছে, রাগ বাড়ছে। যদি দ্রুত প্রতিষেধক না দেওয়া হয় তাহলে সে সারা পৃথিবীতে ধ্বংস ডেকে আনবে। নীলা বিস্তারিত ব্যাখ্যা করলেন। সেই ক্যাপসুল থেকে একটি বিশেষ গ্যাস বের হয়েছিল। লুনা সেটি শ্বাসের সাথে গ্রহণ করেছে। এই যৌগে মিশ্রিত ছিল হাঙর, নীলতিমি, গন্ডার এবং বাদুড়ের ডিএনএ। ফলে লুনার শরীরে একসাথে অনেক পরিবর্তন আসছে এবং এই বৃদ্ধি কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারবে না। ঠিক তখনই লুনা ক্ষেপে গেল। খাঁচার ভেতরে থাকা একটি ভারী সিলিন্ডার তুলে দরজায় ছুঁড়ে মারল। সেই শক্তিশালী দরজাও লুনার ক্ষমতার কাছে টিকল না। লুনা খাঁচা ভেঙে বেরিয়ে পড়ল এবং সোজা মূল এলাকার দিকে এগোতে লাগল। আরিয়ান সাইন ল্যাঙ্গুয়েজে লুনাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু লুনা সেদিন অন্য ছিল। সেই গ্যাস তার মস্তিষ্কেও প্রভাব ফেলছিল। চারদিকে হট্টগোল লেগে গেল। লুনা গাড়িগুলো খেলনার মতো ছুটতে লাগল। কোনো রকমে আরিয়ান লুনাকে একটু শান্ত করলেন। ততক্ষণে পুলিশ আর নিরাপত্তা বাহিনী এসে লুনাকে চারদিক থেকে ঘিরে ধরল। আরিয়ান চিৎকার করে বললেন গুলি করবেন না, আমি সামলাবো। কিন্তু উপর থেকে একটি হেলিকপ্টার আসলো এবং তাতে থাকা সৈন্য একের পর এক ঘুমের ইঞ্জেকশন ছুড়ল লুনার গায়ে। লুনা পালানোর চেষ্টা করল, কিন্তু ধীরে ধীরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর আরিয়ান এবং নীলাকে গ্রেফতার করা হলো এই তাণ্ডবের জন্য দায়ী মনে করে। লুনাকেও অজ্ঞান অবস্থায় বড় খাঁচায় বন্দি করে একটি সামরিক বিমানে তোলা হলো। বিমানে তাদের সাথে দেখা হলো এজেন্ট রাহুল বর্মার সাথে। তিনি একটি গোপন সরকারি সংস্থায় কাজ করেন। তার কাজ হলো এই ধরনের অস্বাভাবিক প্রাণীদের নিয়ন্ত্রণে রাখা। রাহুল দুজনের পরিচয় দিলেন। বললেন আরিয়ান আগে সেনাবাহিনীতে ছিলেন এবং বহু বিপজ্জনক মিশনে অংশ নিয়েছেন, আর নীলা আগে জেনেসিস কর্পোরেশনের গবেষণার তথ্য চুরির দায়ে জেল খেটেছেন। আরিয়ান এসব শুনে তেমন আগ্রহী হলেন না। তার চিন্তা শুধু লুনাকে নিয়ে।
ইতোমধ্যে জেনেসিস কর্পোরেশনের 2 মালিক ঈশান ও সীমা একটি পরিকল্পনা করলেন। তারা তাদের বিল্ডিংয়ের ছাদে স্থাপিত একটি বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি টাওয়ার চালু করলেন। সীমা ব্যাখ্যা করলেন, এই সংকেত চালু হলে সেই 3টি বদলে যাওয়া প্রাণী এই সংকেতের উৎসের দিকে টানা অনুভব করবে এবং ছুটে আসবে। পরিকল্পনা হলো তারা একে অপরের সাথে লড়াই করতে করতে শেষ হয়ে যাবে, অথবা সেনাবাহিনী পথেই তাদের মেরে ফেলবে। এরপর তাদের শরীর থেকে আবার ডিএনএ সংগ্রহ করে গবেষণা চালিয়ে যাওয়া যাবে। এবং সংকেত চালু হওয়ার সাথে সাথে সেই 3টি প্রাণীর উপর তার প্রভাব পড়তে শুরু করলো। বনের নেকড়ে শহরের দিকে ছুটল, সমুদ্র থেকে মগরমচ্ছ জল ছেড়ে স্থলে উঠল, আর বিমানে অচেতন লুনা হঠাৎ চেতনা ফিরে পেয়ে উঠে দাঁড়ালো। লুনা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়ে বিমানের ভেতরেই তাণ্ডব শুরু করলো। সৈন্যরা গুলি করল, কিন্তু কোনো কাজ হলো না। আরিয়ান বুঝলেন এখানে থাকা মানে মৃত্যু। দ্রুত প্যারাশুট পরলেন, নীলাকেও পরিয়ে দিলেন এবং বিমান থেকে ঠেলে বের করে দিলেন। দেখলেন রাহুলও বেঁচে আছেন, তাকে ধরে তিনিও ঝাঁপ দিলেন। কিছুক্ষণ পরেই সেই সামরিক বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল বিস্ফোরণে ভেঙে পড়ল। 3 জন মাটিতে নামলেন। আরিয়ান ভেবেছিলেন হয়তো লুনা মারা গেছে, কিন্তু দেখা গেল লুনা সেখান থেকে বেরিয়ে গেছে এবং সেই সংকেত অনুসরণ করে শহরের দিকে এগিয়ে চলেছে। এদিকে জেনেসিস কর্পোরেশনের ওপর সরকারি তদন্ত শুরু হয়ে গেছে। বেশ কয়েকজন এজেন্ট একসাথে অফিসে ঢুকলেন। ঈশান ঘাবড়ে গেলেন, কিন্তু চালাক সীমা সব সামলে নিলেন। বললেন, আমরা সবসময় সরকারের পাশে আছি, যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত। আরিয়ান, নীলা ও রাহুলকে নিয়ে যাওয়া হলো একটি বায়ু সেনা ঘাঁটিতে। সেখানে সামরিক কর্মকর্তারা জানালেন 3টি প্রাণী শহরের দিকে এগিয়ে আসছে। দ্রুত এদের থামানো না গেলে মহাবিপদ। আরিয়ান বললেন, এই প্রাণীগুলো দোষী নয়, তাদের ইচ্ছাকৃতভাবে শহরের দিকে ডাকা হচ্ছে। নীলা বোঝালেন, একটি রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত এই প্রাণীদের আকর্ষণ করছে। সেনাবাহিনী সরাসরি আক্রমণ করলে শুধু শহরের ক্ষতি বাড়বে। একটা প্রতিষেধক দিতে পারলে এই সংকট মেটানো সম্ভব। নীলা সুযোগ চাইলেন, কিন্তু সামরিক কর্নেল রাজি হলেন না। উল্টো নির্দেশ দেওয়া হলো তাদের আটকে রাখতে। পথে আরিয়ান চালাকি করে সৈনিকদের কাবু করলেন এবং নীলাকে নিয়ে পালালেন। একটি হেলিকপ্টারে পৌঁছে দেখলেন রাহুল এসে গেছেন, কিন্তু তিনি থামালেন না, বরং চাবি দিলেন। 2 জন সেখান থেকে উড়ে গেলেন। ততক্ষণে সেই বিশাল নেকড়ে পথে পুরো সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে গেছে। আর্মি সব শক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু সেই নেকড়ে এত দ্রুত ও শক্তিশালী ছিল যে কয়েক মিনিটেই পুরো ইউনিট ছত্রভঙ্গ হয়ে গেল। এটা দেখে কর্নেল ভেতরে ভেতরে কেঁপে উঠলেন, কিন্তু তিনি এক অদ্ভুত এবং বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন। মিসাইল হামলার আদেশ দিলেন। কিছু অফিসার আপত্তি করলেন, কারণ শহর পুরোপুরি খালি হয়নি, গুলি চালালে নিরীহ মানুষও মারা যাবে। কিন্তু কর্নেল কারও কথা শুনলেন না। আরিয়ান ও নীলা হেলিকপ্টারে করে শহরের কাছাকাছি এলেন। নিচে তাকিয়ে যা দেখলেন তাতে গা শিউরে উঠল। লুনা এখন আর আগের মতো নেই। সে এখন একটি দৈত্যাকার প্রাণী, শহরের রাস্তায় রাস্তায় তাণ্ডব চালাচ্ছে, আর সমুদ্রের দিক থেকে ভয়াবহ গর্জন করতে করতে উঠে আসছে সেই অতিকায় মগরমচ্ছটি। তার উপরেও সেই নমিনার প্রভাব এখন সম্পূর্ণ সক্রিয়। এখন শহরের মাঝখানে 3টি দানব, লুনা, নেকড়ে, মগরমচ্ছ, 3 জনই একটা মাত্র লক্ষ্যে এগোচ্ছে, সেই রেডিও সংকেতের উৎস। রাহুল এর মধ্যে ঈশানকে পালাতে দেখলেন, সাথে একটি ল্যাপটপ, যাতে কোম্পানির সব গোপন তথ্য। রাহুল চালাকি করে বললেন, এত ভারী জিনিস নিয়ে পালাতে পারবে না, আমাকে দাও, আমি তোমাকে যেতে দেব। ভয়ে ঈশান ল্যাপটপটি দিল, কিন্তু পালানোর চেষ্টা করতেই বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ তার উপর পড়ল। সেখানেই তার কাম তামাম হলো। আরিয়ান ও নীলা কোনো রকমে জেনেসিস কর্পোরেশনের বিল্ডিংয়ে পৌঁছলেন। তারা জানতেন প্রতিষেধক কেবল এখানেই পাওয়া যাবে। ভেতরে ঢুকে দেখলেন বেশিরভাগ ডাটা আর হার্ড ড্রাইভ সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু নীলা এই জায়গায় কাজ করেছেন, তাই তার সব জানা। তিনি একটি গোপন স্টোরেজে পৌঁছলেন। সেখানে পেলেন একটি বিশেষ কন্টেনারে রাখা 3টি প্রতিষেধক। কিন্তু ঠিক তখনই সেখানে এলেন সীমা ও ঈশান। সীমা বন্দুক তাক করলেন, প্রতিষেধক কেড়ে দিলেন। তবে নীলা চতুরতার সাথে একটি ছোট ভায়াল চুপ করে লুকিয়ে রাখলেন। সীমা তাকে জোর করে তাদের সাথে নিয়ে যেতে চাইলেন। যখন নীলা রাজি হলেন না, তখন সীমা আরিয়ানের পেটে গুলি করলেন। আরিয়ান মাটিতে পড়ে গেলেন। সীমা নীলাকে নিয়ে বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায় উঠে গেলেন, যেখানে তাদের হেলিকপ্টার ছিল। কিন্তু তখনই গোটা বিল্ডিং কাঁপতে শুরু করল। মগরমচ্ছ বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে উঠতে শুরু করেছে। বাকি 2টো দানবও কাছে পৌঁছে গেছে। লুনা হেলিকপ্টারটিকে টুকরো করে ছুঁড়ে ফেলল। তারপর সেই রেডিও ফ্রিকোয়েন্সি টাওয়ারে ঘুষি মারতে লাগল।
আহত আরিয়ান তখন ধীরে ধীরে উঠে সেখানে পৌঁছলেন, নীলাকে বাঁচালেন। দুজনে মিলে পরিকল্পনা করলেন, যেভাবেই হোক লুনাকে প্রতিষেধক দিতে হবে। সীমা আবার সামনে এলেন, বন্দুক তুললেন, কিন্তু এইবার আরিয়ান জোরে লুনাকে ডাকলেন। লুনা সঙ্গে সঙ্গে মনোযোগ দিল। এই সুযোগে নীলা সেই প্রতিষেধকের ভায়ালটি সীমার ব্যাগে ঢুকিয়ে দিলেন। পরের মুহূর্তে লুনা সীমাকে তুলে গ্রাস করল, আর সেই প্রতিষেধকটিও লুনার শরীরের ভেতরে চলে গেল। এখন অপেক্ষার পালা। প্রতিষেধক কাজ করবে কিনা সেটাই প্রশ্ন। এই প্রতিষেধক লুনাকে আগের আকারে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে পারবে। তাকে আবার বুদ্ধিমান এবং মানবিক করে তুলবে। ততক্ষণে রাহুল নীলার কাছে পৌঁছে আধ ঘন্টার মধ্যে মিসাইল হামলার কথা জানালেন। সময় ফুরিয়ে আসছে। নীলা দ্রুত সামরিক কর্তৃপক্ষের কাছে ছুটলেন এবং মিসাইল না চালাতে অনুরোধ করলেন। জানালেন লুনা ঠিক হয়ে যাচ্ছে, একটু সময় দিন। ইতোমধ্যে বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে বিশাল নেকড়ে ও মগরমচ্ছ উঠে দাঁড়ালো। দুটো দানব লুনার দিকে এগোতে লাগল। আরিয়ান লুনাকে সংকেত দিলেন। লুনা বুঝল, সে মলবার মধ্যে থেকে একটি বিশাল রেলিং তুলে মগরমচ্ছের মুখে আঘাত করল। পিছন থেকে নেকড়ে লুনার ওপর ঝাঁপালো। লুনা তাকে ধরে ঘুরিয়ে দূরে ছুড়ে দিল। নেকড়ে আবার উঠল এবং এবার লুনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মগরমচ্ছ উঠে এলো। আরিয়ান আতঙ্কিত হয়ে নেকড়ের দিকে তার বন্দুক থেকে গুলি ছুড়লেন। নেকড়ের রাগে আরিয়ানের দিকে তাকালো, তারপর লুনাকে ছেড়ে বিল্ডিংয়ের পেছনে চলে গেল। কিন্তু পরের মুহূর্তেই বিল্ডিং ভেদ করে নেকড়ে সরাসরি আরিয়ানের ওপর লাফ দিল। আরিয়ান তাৎক্ষণিকভাবে নিচে বসে পড়লেন। নেকড়ে উড়ে গিয়ে মগরমচ্ছের ওপর পড়ল। মগরমচ্ছ মনে করল নেকড়ে তার শত্রু। সে নেকড়ের গলা কামড়ে ধরে ছুড়ল এবং শেষ করে দিল। এবার শুধু মগরমচ্ছ বাকি। সে লুনার দিকে এগোলো। আরিয়ান তার বন্দুক খালি করলেন, কিন্তু কোনো প্রভাব পড়ল না। লুনাকে পালাতে বললেন। মগরমচ্ছ আরিয়ানের পেছনে ছুটল। আরিয়ান ছুটলেন, লুকালেন মলবার মধ্যে। মগরমচ্ছ একটি ভয়ানক আঘাতে আরিয়ানকে ছিটকে ফেলল। ঠিক সেই মুহূর্তে লুনা একটি ট্রাক তুলে মগরমচ্ছের মাথায় ছুঁড়ে মারল। মগরমচ্ছ ক্ষিপ্ত হয়ে লুনার দিকে ফিরল, লুনাকে জব্দ করল, তার পা কামড়ে ধরল। আরিয়ান একটি হেলিকপ্টার খুঁজে পেলেন, উঠে মিসাইল ছুঁড়লেন মগরমচ্ছের দিকে। বিশাল বিস্ফোরণ হলো, কিন্তু মগরমচ্ছের কিছুই হলো না। সে আবার উঠল এবং চপারটি চিবিয়ে গুঁড়ো করে দিল। আরিয়ান প্রায় মৃত্যুর দিকে এগিয়ে গেলেন, কিন্তু লুনা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। উপর থেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে একটি বিশাল লোহার রড মগরমচ্ছের মাথা এবং চোখে ঢুকিয়ে দিল। মগরমচ্ছ সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু লুনাও এই লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয়েছিল। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল এবং চোখ বন্ধ করল। আরিয়ান লুনার কাছে গেলেন, নম চোখে তার দিকে তাকালেন। মনে হলো সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে লুনা আলতো করে একটি আঙুল তুলল। তারপর সেই আঙুল বাঁকিয়ে একটি বিশেষ সংকেত দিল। সেটি ছিল তাদের পুরনো মজার সংকেত। আরিয়ান চিৎকার করে উঠলেন, তুই এখনো মজা করছিস? লুনা হাসল। প্রতিষেধক কাজ করেছে। লুনা আবার ভালো হয়ে গেছে। বন্ধু ফিরে এসেছে। সিনেমা উইয়ের দর্শকরা, এটাই ছিল র্যাম্পেজ 2018-র গল্প। যদি এই গল্পের পরের পর্ব দেখতে চান, তাহলে কমেন্টে লিখুন পর্ব 2। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সিনেমা উই সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আসছে নতুন গল্প।